পারে, স্লাইভার ফর্মে থাকতে পারে, রোভিং ফর্মে থাকতে পারে। তার মানে টোটাল 4টা ফর্মে সে থাকতে পারে। আমাদের এইচবিআই এর ক্ষেত্রে শুধুমাত্র একটা ফর্মে থাকতে পারতো, বাট আমরা এফআইএস এর যে র ম্যাটেরিয়ালটা ফিড দিব সেই র ম্যাটেরিয়ালটা টোটাল 4টা স্টেপে থাকতে পারে, 4টা ওয়েতে সে থাকতে পারে। এখানে যে ইনফরমেশন আছে সবগুলো আসলে রিডিং পড়ার দরকার নেই, তোমরা পড়লেই জেনে যাবে। আমি জাস্ট ইম্পর্টেন্ট একটা দুইটা লাইন হয়তো পড়িয়ে যাব। আচ্ছা, মেজারিং প্রিন্সিপালটা একটু আমি বলি যে মেজারিং প্রিন্সিপালটা আসলে এটা কি কি মেজার করে। বলা হয়েছে যে দ্য মেজারিং প্রিন্সিপাল অফ দ্য উস্টার AFIS is different from that of the Worcester tester insofar as the Worcester FIS in an optical system a fiber sample of about 500 milligram। তার মানে আমি যদি তোমাকে এমসিকিউ কোয়েশ্চেন করি, হোপসো যে এমসিকিউ করা লাগবে না, হয়তো ইউনিভার্সিটি খুলে দিবে খুব শীঘ্রই ইনশাআল্লাহ, তো সেক্ষেত্রে তো রিটেন পরীক্ষা হবে। আর যদি তারপর অনলাইনে হয় তাহলে এটাতে এমসিকিউ এর জন্য খুব সিলি কোয়েশ্চেন, আবার খুব ইজিলি 1 মার্ক পাওয়া যাবে। সেটা হচ্ছে কোয়েশ্চেনটা আসতে পারে যে এফআইএস প্রো এর ক্ষেত্রে আমি যে স্যাম্পলটা ফিড দেই ওই স্যাম্পলের ওয়েট ইন জেনারেল কত থাকে। তাহলে দেখো যে 500 মিলিগ্রামের মতো থাকে একটা স্যাম্পলের ওয়েট, যেটা তুমি ফিড দিবে তোমার এফআইএস প্রোতে। আর এটাকে একটা স্লাইভার ফর্মে নিয়ে আসা হয়, সেটা হচ্ছে তার ডায়ামিটারটা কেমন হয় বলা হয়েছে যে 30 সেন্টিমিটার থিন স্লাইভার ফর্ম is inserted into the fiber individualizer unit। তাহলে একটা কথা আসতে পারে যে তুমি যে স্যাম্পলটাকে ফিড দাও ওই স্যাম্পলটা কোন ইউনিটে ফিড করা হয়। এখানে কতগুলো ইউনিটের নাম থাকবে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে। That separates the specimen into three main components। তুমি যখন ম্যাটেরিয়ালকে ফিড দাও এফআইএস প্রো মেশিনে, তখন সে ম্যাটেরিয়ালটাকে বা কম্পোনেন্টটাকে 3টা ভাগে ভাগ করে, যে 3টা ভাগকে বলা হচ্ছে লিন্ট, ট্রাশ এন্ড ডাস্ট। লিন্টের মধ্যে ধরা হয়েছে ফাইবার থাকতে পারে, শর্ট ফাইবার থাকতে পারে, নেস থাকতে পারে, সিটকোট নেস থাকতে পারে। আর ট্রাশ আর ডাস্টের মধ্যে ধরা হয়েছে যে trash, dust, fiber fragments, very large seed coats with little or no attached fibers। তাহলে এই 3টা ধরনের বেসিক্যালি এই 3টা মেইন কম্পোনেন্টে তারা ভাগ হয়ে যাবে যখন তুমি একটা ম্যাটেরিয়ালকে তার মধ্যে ফিড দিবে। ওখানে আসলে কাজ কিভাবে হয় এখানে একটু সেটিং নিয়ে আলোচনা করা হয়েছে, আমি একবার রিডিং করিয়ে যাই। A pair of pin-type opening rollers partially surrounded by carding segments individualize the fibers and separate non-fibrous components. The fiber individualizer unit utilizes the principle of aeromechanical separation to extract trash particles, large seed coat fragments, and other types of foreign matter from the original fiber specimen. These objects are conveyed through the truss channel. Individual fibers, nails, and small seed coat fragments pass through the fiber channel. Electro-optical sensors are installed in both the truss and the fiber channel, and advanced signal processing technology is applied to identify and characterize several thousand individual contour fibers, fiber entanglements, and foreign matter. The pulses generated by the sensor are converted into electronic signal and evaluated by a computer. One sensor distinguishes between individual fibers and nets. A second sensor measures the trash and dust particles. After the test has been completed, the fiber, nets, dust, and trash particles are transported into a ওয়েস্ট কন্টেইনার। এই যে যে আমার বিশাল বড় একটা মেশিন আমি তোমাদেরকে দেখিয়েছি, হয়তো ছবিতে একটু ছোট দেখিয়েছে, বাস্তবে যখন দেখবে তখন দেখবে এটা ভালোই বড়। এই পুরা মেশিনটা আসলে কিভাবে কাজ করছে কয়েকটা লাইনে মাত্র এখানে ডেসক্রাইব করা আছে। ওখানে কি কি সেন্সর ইউজ করা হচ্ছে, কোন কোন সেন্সরের কাজ কি, আমি যখন ফাইবারকে ফিড করছি ফাইবারটা ওপেনিং কিভাবে হচ্ছে, ইন্ডিভিজুয়ালাইজ কিভাবে হচ্ছে। বিকজ সে যদি ওপেনই না হয়, সে যদি ইন্ডিভিজুয়ালাইজই না হয়, তখন কিন্তু তার ট্রাশ পার্সেন্টেজটা কত বা ডাস্ট পার্টিকেল আছে কিনা বা শর্ট ফাইবার আছে কিনা সেটা বের করা সম্ভব না। তো সেই ফাইবারটা ইন্ডিভিজুয়ালাইজ কিভাবে হচ্ছে, সেপারেশনটা আমি কিভাবে করছি, সবকিছু কিন্তু এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে।
আচ্ছা, the nap module is able to distinguish between naps and seed coat naps. নেপ মডিউলটা নেপস এবং সিড কোট নেপস এর মধ্যে ডিস্টিংগুইশ করে, মানে ডিফারেন্সিয়েট করতে পারে। Each event fiber nap and seed coat nap has its own distinct electrical waveform. Each sample's waveform is compared to a standard waveform to determine which classification it most resembles. যে কোনো জিনিসকে আমি যদি ক্লাসিফাই করতে চাই, ক্লাসিফাই করার জন্য আমার আগে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু লাগে। আমি যদি স্ট্যান্ডার্ড ভ্যালুটা না জানি বা না বুঝি, তখন কিন্তু আমি আসলে ডিটেক্ট করতে পারবো না যে আমার যে ফাইবারটা আছে ওই ফাইবারটা আসলে রিসেন্টলি কোন পজিশনে আছে। তো এটা এখানে এটাই বলা হয়েছে যে আমাকে আগে একটা স্ট্যান্ডার্ড সেট করে নিতে হবে। এন্ড ওই স্ট্যান্ডার্ডের উপর বেস করে যখন আমি ডিফারেন্ট ম্যাটেরিয়ালকে তার সাথে কম্পেয়ার করব, তখন আসলে বুঝতে পারবো যে আমার ম্যাটেরিয়ালটা এখন কোন লেভেলে আছে। দেখো, এখানে আমি উপরে যে কথাগুলো বললাম যে কোন প্রিন্সিপালে কাজ করে, ওই প্রিন্সিপালটাই এখানে ফিগারের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। যে ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ যে করা হচ্ছে, এই ফাইবার ইন্ডিভিজুয়ালাইজ করার প্রিন্সিপালটা কি? আমরা এখানে দেখতে পাচ্ছি দুই ধরনের সিলিন্ডার আছে, মানে দুইটা সিলিন্ডার আছে। একটা হচ্ছে পারফোরেটেড অবস্থায় থাকে, আর একটা হচ্ছে, দুইটাই পিন সিলিন্ডার, একটা পারফোরেটেড একটা পারফোরেটেড না। একটা ফিড রোলার আছে। ফিড রোলার যেহেতু আছে, আমি বুঝতেই পারছি যে এখানে আমি ফিডিং দিব, আমার এয়ার এখানে আসবে। আমরা এখানে একটা প্রসেস দেখতে পেয়েছিলাম, প্রসেসটার নাম কি ছিল, কোন প্রিন্সিপালে কাজ করে বলেছে? অ্যারো মেকানিক্যাল। অ্যারো মেকানিক্যাল প্রসেসে সে ফাইবারের এক্সট্রাকশনটা করে। তো দেখো, এয়ার ইন করা হয় বিভিন্ন পজিশন থেকে, আর যে ট্রাশ গুলা এর মধ্যে থাকে, এক্সট্রা ট্রাশ গুলা এখানে একবার সে আউট হচ্ছে ফার্স্ট স্টেজে, সেকেন্ড স্টেজে সে এখানে দেখো আরেকবার আউট হচ্ছে। সেকেন্ড যে ফিগারটা, এটা হচ্ছে স্কেমেটিক রিপ্রেজেন্টেশন অফ দ্য ফাইবার সেন্সর। আমি যে ফাইবার, আমি যখন ফাইবারকে পাঠাচ্ছি, ফাইবারটাকে কিভাবে লাইট সোর্সের মাধ্যমে সেন্স করা হচ্ছে, সেটাই এখানে এই ফিগারটার সাহায্যে দেখানো হয়েছে। এটা জাস্ট তোমাদের দেখার জন্য, যার কারো যদি একটু স্টাডি করতে মন চায় তাহলে একবার পড়ে নিও। আচ্ছা, এখানে আসলে সিগন্যালটা কিভাবে দেয়, যে নেসের সিগন্যালটা কিভাবে দেয় এটা দেখানো হয়েছে। দেখো, ওয়াই অক্ষ বরাবর থাকে হচ্ছে ভোল্টেজ, আর এক্স অক্ষ বরাবর থাকে হচ্ছে তোমার টাইম। ইন জেনারেল এটা হচ্ছে ফাইবার। ফাইবার থেকে তো নেটস, বুঝতেই পারছো, নেটস মানে হচ্ছে থিকি অংশ, মোটা। তো মোটা যেহেতু, সেহেতু নিশ্চয়ই নর্মাল ফাইবার থেকে একটু বড়ই হবে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক বড় মোটামুটি দেখাচ্ছে। এই যে যে পোর্শনটা, এই যে যে সিগন্যালটা সে দিয়েছে, এটাকে হচ্ছে নেভস। আর ইন জেনারেল ফাইবারটাই যে এই রেশিওতে থাকে, এই বরাবর থাকে। তুমি যখন একবার একটা সিঙ্গেল ফাইবার নিয়ে আলোচনা করবে, ওই সিঙ্গেল ফাইবারটা আসলে, ওই সিঙ্গেল ফাইবারটা আর নেভস এর মধ্যে ডিস্টিংশনটা আসলে কিরকম দেখায়, এরকম একটা ফিগার এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো, পিক ভোল্টেজটা কতটুকু থাকে, তার এরিয়াটা কতটুকু থাকে, সবকিছু কিন্তু তোমার মেশিন তোমাকে রিডিং দিয়ে দিবে। যে তোমার যে এখন যে নেটটা ক্রিয়েট হয়েছে, এই নেটটা এতটুকু জায়গা জুড়ে আছে, তার লেন্থ এত, তার হাইট এত, সবকিছু তোমার মেশিন তোমাকে অটোমেটিক্যালি রিডিং দিয়ে দিবে। এই যে যে প্যারাটা এখানে, নেফস নিয়ে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন আছে। যেমন যদি কারোর নেফস নিয়ে কনফিউশন থাকে, বা আমি আসলে কখন কাকে নেপস বলবো সেটা নিয়ে কনফিউশন থাকে, তাদের জন্য খুব ইম্পর্টেন্ট এই জায়গাটুকু। The Worcester tester, on the other hand, counts naps which are classified as imperfections with a capacitive measuring system. তার মানে naps কে যে ক্লাসিফাই করা হয়, কোন সিস্টেমে ক্লাসিফাই করা হয়, ক্যাপাসিটিভ মেজারিং সিস্টেমে তাকে ক্লাসিফাই করা হয়। Imperfections are divided into thin places, thick places and naps. যে তিনটা ধরনের ইমপারফেকশন কাউন্ট করা হয়, সেটা তিনটা ধরনের হয়ে থাকে: থিক প্লেস, থিন প্লেস আর নেপস। আচ্ছা, কেউ একজন রিডিং পড়ো তো, না হলে সবাই ঘুমিয়ে যাচ্ছে আমার যেটা মনে হচ্ছে। 2018 11073 আইডি রাহাত পারভেজ।
রাহাত পারভেজ, আমাকে শুনতে পাচ্ছ? আচ্ছা আলফাজ, তুমি বলো 2019 এর 48। জিমিস কোনখান থেকে পড়বো? এই পুরো প্যারাটাই তুমি পড়ো, তারপর যদি কেউ বুঝতে না পারে তখন আমি ডিসক্রাইব করবো, হয়তো বুঝে ফেলবে ইনশাআল্লাহ। হ্যাঁ পড়ো। The, the star tester, on the other hand, counts names which are classified as imperfections with a capacitive measuring system. Imperfections are divided into the thin places, thick places, and naps. Naps can consist of an accumulation of fiber, dust, or trash particles that result in a mass variation registered by the capacitive sensor of Euster tester and therefore are counted as yarn naps. The Euster tester provides four different sensitivity level for the nap size: plus 140%, plus 200%, plus 280%, and plus 400%. 400, every mass increase that exceeds one of these sensitivity level is counted as a nap relating to a reference length of 1 millimeter. A typical example, a 100% mass increase over 3 millimeter would correspond to a 300 mass increase over 1 millimeter and would therefore be counted as a nap at plus 280%. The maximum length for a nap to be counted as such is 4 millimeter. If an accumulation of fiber is longer than 4 millimeter, it is either counted as a thick place or not counted at all depending on its dimension. ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, ও আলফাজ যে পড়লো, আলফাজের যে অংশটুকু পড়েছে এটার মধ্যে বুঝতে পারোনি এমন কিছু আছে, বা কি বুঝতে পারোনি কেউ যদি বলতে। কারো বুঝতে সমস্যা নেই, সবাই সবকিছু বুঝে ফেলেছো? ম্যাম আপনি একটু বোঝাই দিন একবার একটু just। না রাব্বি, তুমি আসলে কি বুঝোনি সেটা বলো। যদি আমরা সব বুঝে থাকি তাহলে বুঝানোর কিছু নেই, তাই না? ম্যাম আমি ভালোভাবে বুঝতে পারিনি জিনিসটা। আচ্ছা, কি বুঝতে পারোনি, মানে ইংলিশের একটু বাংলা বুঝতে পারোনি? পুরো জিনিসটাই ভালোভাবে বুঝতে পারিনি। আচ্ছা, কেউ আছো যে বুঝতে পেরেছো, যে বুঝাতে চাও? ডায়মন্ড কি আছে? ডায়মন্ড তুমি কি আছো? জি ম্যাম। লেফট সাইজের পার্সেন্টেজটা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায় স্যার, মানে 140% বা 200%? মিন্স এটা কি ওই যে জেনারেল থিননেস বা থিকনেস, জেনারেল যেটা রেডিয়াস আছে সেটার এত পার্সেন্ট ভেরিয়েশন হলে হচ্ছে ওটাকে নেপস কাউন্ট করবে এত পার্সেন্ট বেশি হলে। হ্যাঁ, কাছাকাছি বলেছো। বেসিক্যালি একটা মেশিনে আমি তো আর একটা রিডিংই নেই না, তাই না? ওরা কয়েকটা সেনসিটিভিটি লেভেল ইউজ করে থাকে। এখানে 4টা সেনসিটিভিটি লেভেলের কথা বলা হয়েছে, যে যখন ওই নির্দিষ্ট পরিমাণ সেনসিটিভিটি লেভেল সে ক্রস করে ফেলে তখনই বুঝতে হবে যে ওখানে একটা ফল্ট বা ইমপারফেকশন ক্রিয়েট হয়েছে। এখন তোমাকে ডিটেক্ট করতে হবে যে ওই ইমপারফেকশনটা কোন টাইপের, বিকজ তুমি অলরেডি দেখেছো যে 3 টাইপস অফ imperfections can be arised. একটা হচ্ছে থিক প্লেস, একটা হচ্ছে থিন প্লেস, আর একটা হচ্ছে নেপ। এখন থিক প্লেস মানে তো বুঝতেই পারছি, ইয়ার্ন যতটুকু তার থেকে মোটা হচ্ছে, তার মানে আমার ইয়ার্নের ডায়া যদি সে হয় যে কত 2 মিলিমিটার ডায়া সে, তাহলে আমার যখন আমার নেপস হচ্ছে তখন নিশ্চয়ই 2 থেকে বড় হবে। চিকন তো আর হবে না। চিকন হলে কি সেটাকে আমি থিক প্লেস বলবো? না যদি মিস, ইয়ার্ন যতটুকু ডায়ামিটারে তার থেকে চিকন হয় তখন আমি ওই ইমপারফেকশনটাকে কি বলবো? থিন প্লেস। থিন প্লেস। ইয়েস। তো যেহেতু এখানে প্রত্যেকটা প্লাস দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে, তারা বুঝতে পারছি যে এখানে হয় থিক প্লেস নিয়ে আলোচনা করা হচ্ছে, না হয় নেপস নিয়ে আলোচনা করা হচ্ছে। এখন আমি একটা ফল্টকে বা একটা ইমপারফেকশন যেটা আমার ইয়ার্নের মধ্যে ক্রিয়েট হয়েছে, ওটাকে আমি আসলে কি বলবো, থিক প্লেস বলবো নাকি নেপস বলবো? এটার জন্য একটা রেফারেন্স লেন্থ দিয়ে দেওয়া হয়েছে, যে
Every mass increase that exceeds one of these sensitivity levels is counted as a NAP relating to a reference length of 1 millimeter. তার মানে কোনো একটা ইমপারফেকশনকে যদি আমি নেপস বলতে চাই তাহলে তার লেন্থ মিনিমাম কতটুকু হওয়া লাগবে? 1 millimeter. 100%। যদি 1 মিলিমিটারের কম হয় তখন সেটাকে আমি আসলে নেপস বলতে পারবো না, আমি হয়তো সেটাকে থিক প্লেস বলতে পারবো। আমার কথা কি বুঝতে পেরেছো? আর যদি এমন হয় যে এটা থেকে বড় হতে পারে, সে যে 4 মিলিমিটার, এএফআইএস প্রো যেটা সে বলেছে যে 4 মিলিমিটার পর্যন্ত ম্যাক্সিমাম লেন্থ হয়ে থাকে। যদি এর থেকেও বেশি লং আর হয়, আইদার তুমি তাকে থিক প্লেস হিসেবে কাউন্ট করবা, অর তুমি ধরে নিবা যে এটা হচ্ছে তোমার অন্য কোনো প্রবলেম হয়েছে, ওটাকে আসলে নেপস হিসেবে কাউন্ট করা যাবে না। নেপস হিসেবে কাউন্ট করতে গেলে 1 থেকে 4 এর মধ্যেই থাকতে হবে। এটা থেকে বেশি হয়ে গেলে তখন আমি আসলে থিক প্লেস বা অন্য কোনো ইমপারফেকশন অ্যারাইজ হয়েছে বলে ধরতে হবে, সেখানে আসলে নেপস টার্মটা ইউজ করা যাবে না। আর তোমরা জানো কিনা আমি জানি না, নেপস কিন্তু ইন্টেনশনালি ক্রিয়েট করা হয়, আবার যে থিক প্লেস বলা হচ্ছে থিক প্লেসও কিন্তু ইন্টেনশনালি ক্রিয়েট করা হয়, আবার থিন প্লেসও কিন্তু ইন্টেনশনালি ক্রিয়েট করা হয়। যখন সেটা ইন্টেনশনালি করা হয় তখন কি করা হয়, একটা নির্দিষ্ট ইন্টারভাল মেনটেন করে করে করা হয়। তার কারণে তোমার যে এন্ড গার্মেন্টস হিসেবে ফেব্রিকটা আসে, ফেব্রিকে দেখবে একটা অ্যাস্থেটিক লুক আসে। কোনো কোনো সময় দেখবে যে আমার ফেব্রিকের মধ্যে সব কিছু কিছু জায়গায় ইয়ার্নটা কিছুটা থিক, মানে ওই জায়গাটা একটু থিক একটা ইফেক্ট এসেছে, আর কিছু কিছু জায়গায় আবার নর্মাল, আবার কিছু কিছু জায়গায় কিছু কিছু ফেব্রিকে দেখবে বা গার্মেন্টস এ দেখবে যে আমার ফেব্রিকের মধ্যে কোনো কোনো জায়গায় মনে হচ্ছে যে ইয়ার্নটা নেই, খুব ফাইনাল, আবার বাকি জায়গাতে নর্মাল আছে। তো ওই যে যে অ্যাস্থেটিক ইফেক্ট গুলো দেওয়া হয়, যখন এটা ইন্টেনশনালি পারপাসলি ক্রিয়েট করা হচ্ছে তখন ওটাকে বলা হচ্ছে ফ্যান্সি ইয়ার্ন। ফ্যান্সি ইয়ার্নের কারণে তোমার ফেব্রিকে বা তোমার এন্ড গার্মেন্টস এ ডিফারেন্ট কাইন্ডস অফ লুকস আসে। বাট তুমি যদি সেটা ইন্টেনশনালি ক্রিয়েট না করো, যদি আনইনটেনশনালি হয়ে যায় তখন ওটা ফল্ট হয়ে যায়, বিকজ এটা কোনো ইন্টারভাল মেনটেন করে হয় না, খুব ইররেগুলারলি হয়। তো এখানে দেখো দুইটা নেপস ওরা দেখিয়ে দিয়েছে যে সে 100% যে সেন্সিটিভিটি লেভেলটা ওইটা জুড়ে আছে 4 মিলিমিটার লেন্থের একটা ইমপারফেকশন, সেটাকে ওরা ফার্স্ট নেপ হিসেবে কাউন্ট করেছে। আর আরেকটা নেপ ধরো যে 400% সেন্সিটিভিটি লেভেল ক্রস করেছে কিন্তু সেটা আছে 1 মিলিমিটার জায়গা জুড়ে, তখন সেটা ওরা সেকেন্ড নেপ হিসেবে ক্যালকুলেট করেছে, আসলে দেখানোর জন্য যে আমি এই দুই ধরনের ইমপারফেকশন থাকলেই তাকে আসলে নেপস বলবো। এখানে রিং ইয়ার্ন আর রটর ইয়ার্নের কথা বলা হয়েছে যে রিং ইয়ার্নের ক্ষেত্রে সেন্সিটিভিটি লেভেলটা ইন জেনারেল 200% ধরা হয়, আর রটর ইয়ার্নের ক্ষেত্রে 280% ধরা হয়। রিজন কি? The reason for the different sensitivity level is that the typical wrapper fibers of the open-end rotor yarns would normally cause the oyster tester to count them as nails. Although the human would not detect them as such in the fabric, the information on both ring and rotor yarn established in the oyster statistics is based only on the respective sensitivity levels mentioned above. রটর ইয়ার্ন তো এমনিতে র্যাপিয়ার ফাইবার থাকে তাই না, র্যাপার ফাইবার থাকে যেটাকে তারা র্যাপিং করে থাকে। তো তুমি যদি সেন্সিটিভিটি লেভেলটা কম ধরো, দেখা যাচ্ছে পুরো ফাইবারই মনে হবে যে নেস জুড়েই আছে, যার কারণে সেন্সিটিভিটি লেভেলটাকে কিছুটা ইনক্রিজ করে দেওয়া হয়, যাতে তুমি মেশিন ভুল না করে বসে যে ওখানে নেভস আছে, বিকজ ইয়ার্নটাই তো কিছুটা কি হয়, মোটা হয় না। রটর ইয়ার্ন তো খুব বেশি ফাইনাল হয় না। এফ আইএস মডিউল কয়টা? এখানে দুইটা দেখা যাচ্ছে, দেখি আমরা নিচে আরো আছে কিনা, আরো দুইটা আছে, তার মানে এফআইএস মডিউল হচ্ছে টোটাল 4টা। এইচবিআই মডিউল কয়টা ছিল? 3টা। কি কি? কারো মনে আছে এইচবিআই মডিউল কয়টা ছিল, সেগুলো কি কি? ম্যাম একটা ছিল মাইক্রো নায়ার মডিউল, আর একটা হচ্ছে কালার এন্ড চার্জ, আর একটা লেন্থ স্ট্রেন্থ এন্ড ময়েশ্চার কন্টেন্টের জন্য সম্ভবত এরকম ছিল। ওকে ঠিক বলেছে? জি মিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এনসি মডিউল ফার্স্ট 1 নাম্বার এফআইএস মডিউলের 1 নাম্বার মডিউলটা হচ্ছে এনসি মডিউল, যেটাকে বলা হচ্ছে নেপস ক্লাসিফিকেশন মডিউল। এটার মধ্যে আমরা ফাইবার নেপ, সিটকোট নেপ, কাউন্টার
নেপের কাউন্ট, নেপের সাইজ, এই চারটি জিনিস দেখবো। এল এন্ড এম মডিউল মানে হচ্ছে লেন্থ এন্ড ম্যাচিউরিটি মডিউল। এটার মধ্যে আমরা দেখবো লেন্থ বাই ওয়েট এন্ড বাই নাম্বার, দুটা ওয়েতে শর্ট ফাইবার কন্টেন্ট, ম্যাচিউরিটি রেশিও, ইম্যাচিউর ফাইবার কন্টেন্ট। ট্রাশ মডিউলে থাকবে ডাস্ট, ট্রাশ, এন্ড থার্ড ওয়ান ইজ টোটাল ফরেন ম্যাটার, এন্ড 4 নম্বরে হচ্ছে অর্থোজেট মডিউল। এখন আমরা দেখবো যে এনসি মডিউল বা নেক্সট ক্লাসিফিকেশন মডিউল, যেটা সেখানে আসলে কি কি জিনিস মেজার করা হচ্ছে বা কিভাবে মেজার করা হচ্ছে। বলা হয়েছে the NC module is included in the base configuration of the Worcester FX Pro. It stands for net classification and measures the count and the size of nails, seed nails in raw cotton, card mats, fiber and roving. যে চারটা র ম্যাটেরিয়াল আমরা এখানে ফিট দিতে পারি ওই চারটার কথা এখানে বলা হয়েছে। Fiber nails are fiber entanglements of more than one fiber. They are created in spinning, and in the opening and spinning process in the spinning mill, they can be eliminated in carding and combing, but that depends on the general condition of the production machinery and its setting. A high nib content in raw cotton will inevitably lead to a high nib content in yarn and fabric, and thus to second quality production. Such quality problems can only be prevented by regular monitoring of all intermediate spinning processes with the Worcester FS Pro. The Worcester FS nib measuring method is the only method officially recognized by ASTM and ITMF. ASTM এর full form কি, ITMF এর full form কি? ম্যাম প্রথমটা হচ্ছে সম্ভবত আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়াল। আচ্ছা, আর ITMF ওইটা সঠিক মনে নেই। এটা এখনো পড়ানো হয়নি কিন্তু। কারো কি জানা আছে ITMF এর full form কি? International Textile Manufacturers Federation. ITMF এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল টেক্সটাইল ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন। এটা হচ্ছে একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ওল্ডেস্ট, যেটা ফাউন্ডেড হয় 1904 এ। আচ্ছা, the NC module distinguishes between fiber and seed coat nails. Seed coat nails are broken parts of the cotton seed with fiber still attached. আমরা সবাই জানি seed coat nails কি, যেহেতু আমরা ন্যাচারাল টেক্সটাইল ফাইবার পড়ে এসেছি। They are created in ginning, but some cotton varieties tend to create more seed coat nails than others. They are very difficult to clean and are believed to create stickiness in the spinning process. Seed coat nails are easily visible as black spots on the plain fabric surface. To dye the fabric evenly, it has to be bleached prior to the dyeing process, an additional and costly process in fabric finishing. এই যে একটা প্রবলেম যেটা সিড কোট নেপস এর মাধ্যমে অ্যারাইজ হয়, সেটা রিমুভ করা সম্ভব কিছুটা, কিন্তু সেটার জন্য একটা এক্সট্রা ব্লিচিং এর দরকার হয়, যেটা তোমার প্রোডাকশন প্রসিডিওরের মধ্যে এক্সট্রা একটা কস্ট অ্যাড করে। এই কস্টটা যাতে অ্যাড করা দরকার না হয় তার কারণে আমাকে আগে দেখে নিতে হয় যে আমার কটনের মধ্যে কি পরিমাণ সিড কোট নেপস আছে বা নেপস আছে এবং সেটা আমি কিভাবে রিমুভ করতে পারি। এনসি মডিউল থেকে আমরা কি কি ইনফরমেশন অবটেইন করতে পারি? 4টা। নেটস কাউন্ট পার গ্রাম, যেটা অ্যাব্রিভিয়েটেড ফর্ম এইভাবে থাকে, নেট সিএনটি পার গ্রাম। নেট সাইজই থাকে, মাইক্রনটাকে জাস্ট মাইক্রনটা এভাবে লেখা হয়। সিড কোট নেপ কাউন্ট পার গ্রাম, সিড কোট নেপ এসসিএন শর্টে, বিকজ একটা রিপোর্টে অনেক কিছু থাকে, অনেক ডাটা থাকে, তো প্রত্যেকটা যদি আমি এলাবোরেট ফর্ম ইউজ করতে চাই এত স্পেস আসলে সম্ভব হয় না, যার কারণে অ্যাব্রিভিয়েটেড ফর্মটা ইউজ করা হয়। সিড কোট নেপ সাইজ মাইক্রন, এটাও সিড কোট নেপ সাইজ মাইক্রন। তার মানে এই যে যে 4টা রেজাল্ট এটা আমরা অবটেইন করতে পারবো এনসি মডিউল থেকে, যেটাকে বলা হচ্ছে নেপস। আচ্ছা, এল এন্ড এম মডিউল মানে লেন্থ এন্ড ম্যাচিউরিটি মডিউল, এখানে আসলে কি করা হচ্ছে? The Worcester FS Pro allows the cotton spinner to detect processing problems before it is too late, before they end up as yarn falls. Thick places in fiber results from a high accumulation of short fibers that tend to stick together in the drafting process.
They are difficult to eliminate and cause a higher number of thick and thin plates in the yarn, reducing the overall yarn quality. In the past, regular control of short fiber content in the various process stages was impossible due to the limited manual measuring methods available at that time. These were very time consuming and simply not practical for routine operations. Today, the Ooster-Effies short fiber content is used simultaneously with the Ooster-Effies nib content to evaluate carding and combing efficiencies in the spinning mill. The L&M module measures fiber length and maturity in raw cotton, raw mat, card mat, and sliver. The length is measured on single fiber in order to get a true fiber length distribution within a cotton sample. The Ooster-Effies Pro is the only instrument that measures the maturity of single fibers, resulting in a true distribution of maturity within a cotton sample. আমরা যে এল এন্ড এম মডিউল লেন্থ এন্ড ম্যাচুরিটি মডিউলটা পড়ছি এখান থেকে আমরা কি কি ইনফরমেশন অবটেইন করব অনেকগুলো ইনফরমেশন দেখো মিন লেন্থ বাই ওয়েট length variation by weight, upper quartile length by weight, short fiber content by weight, mean length by number, length variation by number, 5% length by number, short fiber content by number, fineness in millitext, maturity ratio, immature fiber content, IFC percentage যেটাকে বলা হয়। অনেক সময় হয়তো দেখবা যে বিভিন্ন মিস ভাইভাতে একটা কোয়েশ্চেন জিনিস করে। যে জি এইখানে তো আমরা হচ্ছে ইনপুট দেব ইয়ার্ন, তো ইয়ার্ন থেকে ইয়ার এবার না হচ্ছে ইয়ার না ইয়ার না আমরা ইনপুট দিব হচ্ছে ফাইবার ম্যাট স্লাইভার রোভিং এই চারটা ইয়ার্ন ইনপুট দিব না ইয়ার্ন তো ইনপুট দিব ইভেন্টনেস টেস্টারে আচ্ছা আচ্ছা জি জি মিস। 3 নাম্বারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রাশ মডিউল ট্রাশ মডিউলে বলা হয়েছে যে ডিফারেন্ট কটনস কন্টেইন different types and amounts of contamination. Larger trash can be removed more easily than small sized dust particles which stick to the cotton fiber material. The trash module measures dust and trash particles per gram in accordance with ITMF recommendations. Dust is not considered in current cotton classing systems, yet increased cotton dust levels will result in higher abrasion in all stages of spinning. In addition, a high dust content in finisher sliver can also cause a moire effect in the open end spinning and increased yield down levels in further processing. The T module measures the amount and size of dust and trash particles in cotton fiber. Trash module থেকে আসলে কি কি পাওয়া যায়? Trash module থেকে বুঝতে পারছি dust and trash related জিনিসপত্র। সেটা হচ্ছে dust count per gram, dust size, trash count per gram, trash size, visible foreign matter। আচ্ছা ওই টাইমে যে কথাটা বলতে গিয়েছিলাম ইন্টারাপশনের কারণে ভুলে গেছি সেটা হচ্ছে অনেক সময় এটা আসতে পারে যে তুমি যে ডাস্টটা কাউন্ট করবে এএফআইএস এ ওটা আসলে কোন ইউনিটে কাউন্ট করবে যেমন তুমি ভুলে গিয়েছো গ্রামে যখন তুমি গ্রামে ভুলে গিয়েছো তুমি কিন্তু ওটা বলতে পারছো না তো যখন যে তোমাকে কোয়েশ্চেন করছে ইন্টারভিউয়ার যে সে হয়তো ভাববে যে তো কিছুই পারে না কিন্তু দেখো খুব সিম্পল একটা জিনিস কিন্তু দেখা যাচ্ছে তুমি পড়েছো বাট এত মনোযোগী হয়ে পড়োনি যার কারণে তোমার মাথা থেকে আউট হয়ে গেছে আর আমরা আমাদের ব্রেনকে যতটুকু বলি তুমি ধরে রাখো ওকে তো ততটুকুই ধরে রাখে আমরা ওকে যখন বলি যে তুমি এটা বাদ দিতে পারো ও কিন্তু আমাদের থেকে ভালো বুঝে আমরা কোনটাকে ইম্পর্টেন্স দিচ্ছি কোনটাকে দিচ্ছি না তো ওভাবে করে দেখবা কিছু ইনফরমেশন খুব আগের খুব ছোটবেলায় কি করেছো সেটাও মনে আছে বিকজ তুমি ব্রেনকে ফিল করিয়েছো যে ওটা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট তো ও কিন্তু সেটা তোমার জন্য মনে রেখেছে কিন্তু 2 দিন আগে তুমি কোন কাজটা করেছো সেটাই দেখা যাচ্ছে তুমি মনে করতে পারছো না আচ্ছা 4 নম্বর যে মডিউলটা সেটা হচ্ছে অটোসেট মডিউল এই নামটা আমরা অলরেডি পড়েছি কোথায় পড়েছি বলো তো মিস ময়ের ইফেক্টটা কি ছিল? ময়ের ইফেক্টটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফল্ট যেটা অ্যারাইজ হয় সেটা কেন অ্যারাইজ হয় বলা হয়েছে যে হাই ডাস্ট কন্টেন্ট ইন ফিনিশার স্লাইভার ক্যান অলসো কজ মানে তোমার যদি স্লাইভারের মধ্যে ফিনিশার স্লাইভার যেটা সেটার মধ্যে ডাস্টের পরিমাণটা খুব বেশি হয় তখন একটা
ফল্ট ক্রিয়েট হয় যেটাকে বলা হচ্ছে ময়ার ইফেক্ট। এটা ওয়ান কাইন্ড অফ ফল্ট, হ্যাঁ, ডিফেক্ট বলতে পারো তুমি, যেটা ওপেন এন্ড স্পিনিং এর ক্ষেত্রে বেশি দেখা যায়। ওপেন এন্ড স্পিনিং কোথায় হয়? কোন ইয়ার্নের ক্ষেত্রে? ওপেন এন্ড স্পিনিং কোন ইয়ার্নের ক্ষেত্রে ব্যবহার হয় বলো? কারো জানা নাই? একটু আগে কিন্তু জিনিসটা পড়েছো। তোমরা কি আমার কথা শুনো নাকি শুনো না বলো দেখি? হ্যালো? মনে নেই হয়তো। মনে নেই না, শুনোই নাই, মনে না থাকার কি আছে? আমি just 5 মিনিট আগে হয়তো বলেছি। এই যে অটোজেট, যেটা এই মডিউলটা দেখেছো, এটা কোথায় দেখেছো বলো? ম্যাম এই যে একটু আগে যে দুইটা মেশিন দেখালেন, যেটা এর হ্যাঁ থেকে হ্যাঁ, কথা বুঝি না, কথা বুঝি না। আমি একটু আগে যে দুইটা মেশিন দেখলাম এফআইএস এর, যে একটা ম্যানুয়ালি র জি ম্যাটেরিয়ালটাকে জি মানে জি জি ফিট জি। করা হচ্ছিল, আর একটা আচ্ছা, মেশিনের সাহায্যে তাহলে সেটা। আমরা এখন কি জানলাম? অটোজেট মডিউলটা যেটা, এটা আসলে ওরকম করে কিছু ডিটারমাইন করে এরকম কিছু না। এটা হচ্ছে জাস্ট একটা স্যাম্পলিং ডিভাইস। এখানে একটা বলা হয়েছে এটা যেটা স্যাম্পলিং ডিভাইস দ্যাট enables an automated and thus more efficient use of the AFIS. 30 samples can be loaded in the tubes of the autojet cassette prior to starting a test series. When the test has been started, the operator can attend other tasks in the laboratory. তার মানে অটোজেট মডিউলটি যেটা, এটা আসলে একটা স্যাম্পলিং ডিভাইস যেখানে তুমি 30টা স্যাম্পল একসাথে ফিড দিতে পারবে। তো তোমার মেশিন যখন তুমি রান করবে, রান করার আগে তুমি এই অটোজেট মডিউলের নামক যে স্যাম্পলিং ডিভাইসটা, এটার মধ্যে টোটাল 30টা স্যাম্পলকে ফিড করে দিলে তুমি মেশিনটা রান করলে, এবার তুমি যা মন চাই করো। 30টা 30টা পর্যন্ত তোমার আর মেশিনের কাছে দাঁড়িয়ে থাকার দরকার নেই। যার কারণে এটাকে ম্যানুয়াল থেকে কিছুটা ফাস্টার ওয়েতে এই মডিউলটা থাকলে কাজ করাটা সম্ভব হয় আর কি। নেক্সট, নেভস নিয়ে বিশাল বড় একটা চ্যাপ্টার পড়ানো হয়েছে, এটার ক্লাসিফিকেশন পড়ানো হয়েছে, কখন নেভস কে কি বলবো সেটাও পড়ানো হয়েছে। কারো কি কিছু মনে আছে? কে যেন আমাকে মেল করে রাখছিল না যে আমাদের যদি দেওয়া না হয় আমরা পড়তে পারছি না, সেটা আমাকে বলো। ইন জেনারেল তোমাদেরকে যে যে কন্টেন্ট দিয়ে দেওয়ার যে ট্রেডিশনটা, এটা আমি একদমই একমত না ফার্স্ট অফ অল। কিন্তু আমি জানি আমি যদি এটা না করি তাহলে আমি দুনিয়ার সবচেয়ে কুখ্যাত টিচার হয়ে যাব এবং তোমরা আমাকে নিয়ে মিছিল করবে বুটেক্সের প্রাঙ্গণে। ওটাও ফ্যাক্ট না, ওটাও করতে পারো, কোনো সমস্যা নাই। বাট প্রবলেম হচ্ছে যে তোমরাও দেখা যাচ্ছে যে গণহারে ফেল করবা। কিন্তু তোমাদের এই কালচারটা চেঞ্জ হওয়া উচিত। ইউনিভার্সিটি মানে তোমাকে স্পুন ফিডিং করিয়ে দিতে যদি হয় তাহলে তোমার স্কুলে থাকাই ভালো, ভার্সিটিতে ওঠার দরকার নাই। তোমরা পাগল হয়ে যাও ক্লাস লেকচারের জন্য, কিন্তু এটা বুঝো না ম্যাম তো পড়িয়ে দিয়েছে, এখন এটা আমার কাজ। আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গাইড করতে পারি, এই ওয়েবসাইটে যাও, এই বইটা ফলো করো, ওই বইটা ফলো করো। বাট আমি আমার লেকচার তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি এটা পড়ছো, এটাতে আসলে তুমি কতটুকু বেনিফিটেড হচ্ছ? যাই হোক, আচ্ছা এখানে দেখো নেফস এর এই ছবিটা আমরা অলরেডি দেখেছি আগে একবার নেক্সট চ্যাপ্টারে। আই নো তোমাদের কারো মনে নাই, কজ তোমরা কেউ পড়াশোনা করো না। আপাতত তোমরা টিচারদের নামে বদনাম করতে ব্যস্ত আছো, কিন্তু তোমরা এতটুকু বুঝছো না যে দুইটা লেভেল থাকে, একটা হচ্ছে প্রশাসন, একটা হচ্ছে টিচার। তো প্রশাসনের সাথে টিচারকে মিলিয়ে যখন টিচারকে ডিসরেসপেক্ট করা হয়, এটা আমাদের জন্য খুব অসম্মানজনক যে তোমরা এত বাজে কথা টিচারদের নামে বলতে পারো। বিকজ আমি এখনো আমার টিচারের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলতে পারবো না, আমি ওনাদেরকে এত রেসপেক্ট করি। হ্যাঁ, তোমাদের হয়তো মন খারাপ হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে বা কিছু একটা, বাট তোমাকে বুঝতে হবে প্রত্যেকটা ইউনিভার্সিটির কিছু লিমিটেশন থাকে, যেটা আসলে আমাদের হাতে থাকে না। আমাদের যে ওখানে কথা বলারই সুযোগ পায় না, যেখানে গিয়ে কথা বলতে হয়। তো তোমরা যখন একই সাথে সবাইকে বকা দাও বা কোনো একটা বাজে কথা বলে ফেলো, ওটা খুব কষ্টের বিষয় হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে সবাই তো একই দেখছি, কারো মাঝে তো কোনো ডিফারেন্সিয়েশন দেখতে পাচ্ছি না, বিকজ তোমরা সুযোগ পেলে সবসময় টিচারদেরকে নিয়ে কটূক্তি করো। তার মানে বুঝতে হবে যে শিক্ষার অবক্ষয় হয়েছে, বিকজ শিক্ষকের যেখানে রেসপেক্ট নাই ওই দেশে আর যাই হোক শিক্ষার কোনো মূল্য নাই। আচ্ছা যাই হোক, এটা তোমাদের পার্সোনাল ব্যাপার, তোমরা ওভাবেই হ্যান্ডেল করো। বাট মনে রেখো, শিক্ষক বা বাবা মার মনে যারা
দুঃখ দেয় তারা আসলে কতটুকু বড় হতে পারে, এটা আরেকটা কোয়েশ্চেন। আচ্ছা, প্রত্যেকটা জিনিসকে সুন্দর ওয়েতে প্রোটেস্ট করা যেতে পারে, সুন্দর ল্যাঙ্গুয়েজে প্রোটেস্ট করা যেতে পারে, বাট দ্যাট ডাজন্ট মিন যে আমার থেকে যারা অনেক বেশি সিনিয়র, যারা আমাকে হলেও শিখিয়েছেন, আমি তাদেরকে নিয়ে খুব বাজে বাজে মন্তব্য করছি। এটা আসলে কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট? আচ্ছা, নেক্সট যেটা এটা বলা হয়েছে যে এন্ট্যাঙ্গেলমেন্ট অফ সেভারেল ফাইবার, অনেকগুলো ফাইবার যদি একসাথে এন্ট্যাঙ্গেলড অবস্থায় হয়ে যায় তখন ওই জায়গাতে যে টাফটা ক্রিয়েট হয় সেটাকে বলা হয় নেভস। They are generated under mechanical treatment of the cotton fibers during harvesting, ginning, opening and cleaning of the fibers in the spinning plant. The amount of naves in raw cotton also depends on the cotton origin and variety and harvesting method. The table just below just gives some general ranges for the amount of naves in raw cotton. আচ্ছা, দেখো, রেঞ্জেস অফ নেভস এন্ড সিডকোট নেভস ইন র কটন, আপল্যান্ড কটনের ক্ষেত্রে এই যে যে ভ্যালু গুলো দেওয়া হয়েছে, এই ভ্যালু গুলো আপল্যান্ড কটনের ক্ষেত্রে যদি লেস দ্যান 100 গ্রাম হয়, সিডকোট নেভস যদি লেস দ্যান 10 হয়, তাহলে আমি তাকে বলবো যে না, নেভস এর পরিমাণ ভালোই কম আছে। যদি গ্রেটার দ্যান 451 হয়, সিডকোট নেভস এর পরিমাণ যদি গ্রেটার দ্যান 41 হয়, তখন বলবো যে না, অবস্থা খুব খারাপ, আমাদেরকে রিকোয়ার্ড স্টেপস নিতে হবে। নেভস আর রিডিউসড অ্যাট কার্ডিং এন্ড কম্বিং, খুব ছোট ছোট কোয়েশ্চেন যেগুলো এমসিকিউ তে আসতে পারে যদি অনলাইনে হয়। নেভস রিডিউস হয় কার্ডিং এ এবং কম্বিং এ। The amount of reduction highly depends on the machinery performance and the overall quality that the spinning mill wants to achieve. এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা। স্পিনিং মিল কিন্তু ততটুকু কোয়ালিটি অ্যাচিভ করতে চাইবে যতটুকু টাকা তুমি তাকে পে করছো। কেউ একজন হয়তো পার কেজিতে যে টাকা দিচ্ছে, তুমি তার থেকে পার কেজিতে প্রতি কেজিতে 2 টাকা কম দিয়ে ভাবছো আমি তো খুবই হ্যাপি, আমি তো 2 টাকা বাঁচিয়ে ফেলেছি। তাহলে বুঝতে হবে কোয়ালিটিও 2 টাকা কম মূল্যেরই হবে, 2 টাকা বেশি মূল্যের হবে না। এটাই বলা হয়েছে যে আমার আসলে স্পিনিং মিল কতটুকু অ্যাচিভ করতে চাচ্ছে সেটাও কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে আমার নেসের পরিমাণ কতটুকু থাকবে, বা শর্ট ফাইবারের পরিমাণ কতটুকু থাকবে, বা ইম্যাচিউর ফাইবারের পরিমাণ কতটুকু থাকবে, ইয়ার্ন কতটা ইভেন হবে আর আনইভেন হবে, সবকিছু ডিপেন্ড করছে। এটা হচ্ছে একটা সিটকোট নেস, দেখতেই পাচ্ছ সিটকোটের একটা ভাঙা অংশ এখানে আছে এবং তাকে জড়িয়ে অনেকগুলো ফাইবার আছে, যেগুলো ফাইবার থেকে সিটকোটকে আলাদা করা যায়নি। Sitcoot leaves are fragments of the cotton seed that still have some fiber attached. They are created mainly in ginning when the fibers are being separated from the seed. The amount of sitcoot leaves in raw cotton depends on the quality and the aggressiveness of the ginning process. Research indicates that some cotton varieties tend to result in more sitcoot leaves than others. The table below gives some general information about sitcoot. টেবিলটা কোথায় গেল? টেবিলটা নাই কেন? আচ্ছা, টেবিলটা ওরা কোনোভাবে মিস্টেক করে দেয়নি, আমি দেখবো অন্য কোথাও আছে কিনা, তাহলে তো ওদেরকে প্রোভাইড করবো। The number of sitcoot nails can slightly increase in opening and cleaning. They are mainly reduced at carding. However, the removal of sitcoot nails is very difficult since the attached fibers tend to stick with the process. জিনিং এর পরে যে স্টিকিনেসটা হয়ে যায়, যেটাকে সিটকোট নেলস বলছি আমরা, ফাইবারের সাথে সিটের যে ইন্টারঅ্যাকশনটা হয়ে যায়, এটাকে আলাদা করা খুব টাফ, ওরা আলাদা হতেই চায় না। লেন্থ যেটা, লেন্থটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক। ইট ডিফাইন্স দ্য স্পিনাবিলিটি অফ ফাইবার, ফাইবারটা আসলে স্পিনাবল কিনা বা কতটুকু স্পিনাবল, তার থেকে আসলে কতটুকু ফাইনাল ইয়ার্নের কারণ তৈরি করা সম্ভব, সবকিছুই এটার লেন্থের উপরে ডিপেন্ড করে। The staple, the manually pulled assessment of cotton length by a cotton classer has been basis for trading cotton for more than a century. The AFI's length measurement is rather targeted towards process control of spinning operation. The AFIS measures every single fiber in a cotton sample. 3,000 fibers are counted in each sample, resulting in a true fiber length distribution by number. 3,000 ফাইবারকে কাউন্ট করা হয় বাই, তোমরা সবসময় দেখতে পাচ্ছ বাই নাম্বার আর বাই ওয়েট, দুইটা ওয়েতে কিন্তু প্রত্যেকটা জিনিসকে ডিটারমাইন করা হচ্ছে এএফআইএস এ। এই যে দেখো এখানে
কোন জায়গাটুকুকে আসলে আমি কি বলছি সবকিছু বলা যায় যে 25%, এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর ধরা হচ্ছে ফাইবার লেন্থ কে, এক্স অক্ষ বরাবর হচ্ছে পার্সেন্টেজ অফ ফাইবার। 25% ফাইবার যে পজিশনে আছে, ওই যে ও আমার যে ফাইবারের যে কার্ভটা, এটাকে তো ফাইব্রোগ্রাম বলতে পারি আমি। আমার ফাইব্রোগ্রামের কার্ভকে যে বিন্দুতে ছেদ করেছে, ওই স্পর্শক বরাবর যে লেন্থটুকু, সেটাকে বলা হচ্ছে আপার কোয়ার্টাইল লেন্থ বাই ওয়েট। এর ডান সাইডে আমি এসেছি, আস্তে 50%-এ গেলাম, তারপর 100%। এখান থেকে বেসিক্যালি স্টার্ট হয়েছে, কিন্তু আস্তে আস্তে করে বাম দিকে যাচ্ছে। শর্ট ফাইবার পার্সেন্টেজটা তখন হয় যখন আমরা অলরেডি জানি যে ফাইবার লেন্থ লেস দেন হাফ ইঞ্চ হয়, তখন ওই ফাইবার লেন্থ গুলোকে শর্ট ফাইবার লেন্থ বলা হয়। দুইটা ওয়েতে সবকিছুকে ক্যালকুলেট করা যায়, বাই নাম্বারে আর হচ্ছে বাই ওয়েটে। এখানে ডেফিনেশন গুলা ছোট করে দেওয়া আছে, যেমন এ লেন 5% বলতে কি বোঝায়, দ্য 5% লেন্থ বাই নাম্বার। এ লেন 5% মানে হচ্ছে দ্য 5% লেন্থ বাই নাম্বার। এটা কি? ইজ দ্য লেন্থ অফ দ্য লঙ্গার 5% অফ অল ফাইবার্স ইন আ কটন স্যাম্পল। দ্য লেন্থ অফ দ্য লঙ্গার 5% অফ অল ফাইবার্স ইন আ কটন স্যাম্পল। একটা কটন স্যাম্পলের সব স্যাম্পলের মধ্যে যে লঙ্গার 5% ফাইবার থাকে, ওই ফাইবারটাকে বলা হয় এলএন 5% ফাইবার। আমরা এখানে অলরেডি দেখেছি যে এলএন 5% কতটা দেওয়া আছে। এই যে আমার সব ফাইবারের চেয়ে 5% ফাইবার থাকে, যারা সবচেয়ে বেশি বড় থাকে, ওই 5% ফাইবারের মধ্যে যে ফাইবার গুলো পড়ে তাকে বলা হয় এলএন 5% ফাইবার। এই যে ডেফিনেশন গুলা, এটা জাস্ট একবার চোখ বুলিয়ে নিও ওই ফিগারটার সাথে, তখন তোমার এক্সপ্লেনেশন গুলো ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গাটাকে কি বলছে বা কেন বলছে। আর এটা তো বললামই, শর্টার দেন হাফ ইঞ্চ মানে 0.5 ইঞ্চ অর 12.7 মিলিমিটার, যদি আমি মিলিমিটারে ওটাকে রিপ্রেজেন্ট করতে চাই। আচ্ছা, বাই ওয়েটের ডেফিনেশনও এখানে দেওয়া আছে, যেমন LWCV পার্সেন্টেজ বলতে কি বোঝায়, দ্য ভ্যারিয়েশন অফ দ্য ফাইবার লেন্থ অ্যারাউন্ড দ্য অ্যাভারেজ ইজ এক্সপ্রেসড অ্যাজ লেন্থ ভ্যারিয়েশন বাই ওয়েট অর সিভি পার্সেন্টেজ। LW কি? দ্য মিন লেন্থ বাই ওয়েট ইজ দ্য অ্যাভারেজ ফাইবার লেন্থ অফ অল কটন ফাইবার্স ইন দ্য স্যাম্পল। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, এটা তোমাদের আসতে পারে। সেটা হচ্ছে, আমি যদি বাই নাম্বার এবং বাই ওয়েট দুইটা ওয়েতেই ফাইবারের পার্সেন্টেজ বের করতে চাই, তাহলে কোনটাতে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট দিবে এবং কেন? আমরা এখানে যদি দেখতে পারি বাই নাম্বারে, তাহলে ধরলাম যে টোটাল 4টা ফাইবার আছে, 4টা ফাইবারের পরিমাণ হচ্ছে 100। 4টা ফাইবারের পরিমাণ যদি 100 হয়, তাহলে ওখান থেকে যদি আমি হাফ করি, 2টা ফাইবারের পরিমাণ কিন্তু 50% হচ্ছে। সেটা যে কোনো ফাইবার, লঙ্গার ফাইবার হোক আর শর্টার ফাইবার হোক। কিন্তু একই কাজটা যদি আমি বাই ওয়েটে করতে চাই, ওয়েটের বেসিসে করতে চাই, তখন কি হবে বলো তো? এখানে ধরো টোটাল 4টা ফাইবার আছে, তার ওজন হচ্ছে 300 গ্রাম। এই 300 গ্রামের মধ্যে নিশ্চয়ই লঙ্গার ফাইবারের লেন্থটা বেশি হবে আর শর্টার ফাইবারের লেন্থটা কম হবে, তাই না? লঙ্গার ফাইবার ওয়েটটা বেশি হবে। ওয়েটটা বেশি হবে না? অবশ্যই বেশি হবে। তখন যেটা হয় যে বাই ওয়েটে করলে পরে ওয়েটের দ্বারা বায়াসড হয়ে যায়, তখন আর তোমার নাম্বার অফ ফাইবার কত এটা ট্রুলি রিপ্রেজেন্ট করতে পারে না। যেমন আমি যদি এখানে এই শর্টার দুইটা ফাইবার নিয়ে কাজ করি, তখন দেখো এটা মাত্র দেখাচ্ছে কত পার্সেন্ট, 33%। আমি যদি লঙ্গা দুটো ফাইবার নিয়ে কাজ করতাম, তাহলে কিন্তু ভ্যালুটা এটা থেকে অনেক বেশি দেখাতো, আর ভ্যালু যেটাতে বেশি দেখাতো রেজাল্ট তো সেদিকে বায়াসড হয়ে যেত, তাই না? তো এটার জন্য বাই নাম্বারে যদি আমি এটাকে বের করতে পারি, সবচেয়ে ইজিয়ার হয়। যেখানে বলা হয়েছে by 4 ideal fibers are shown with the same linear density or weight. For example, we assume all 4 fibers weigh together 300 gram. By number, 50% of the fibers are short fibers. By weight, 33% of all fibers are short fibers. The bi-number distribution shows us the true fiber length distribution in the sample. It is the direct result of counting every single fiber during fiber measurement. Short and long fibers are treated equally. কিন্তু যখন আমি ওয়েটের বেসিসে কাজ করব, তখন কিন্তু সে লঙ্গার লেন্থের ফাইবারের দিকে বায়াসড হয়ে যাবে, যার কারণে শর্ট ফাইবারের পার্সেন্টেজটা কত আছে হয়তো তুমি ট্রুলি নাও জানতে পারো। The bi-weight distribution is always biased towards the longer fibers. The longer fibers weigh more than the shorter fibers, thus the result is always looking a little better than the bi-number results. এটার কারণে বাই নাম্বারে শর্ট ফাইবার মেজারমেন্ট করাটা বেটার। এটা তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন আসতে পারে। আচ্ছা,
However, it is really up to the spinning mill to decide what values they prefer to work with. এটা স্পিনিং মিলের উপর ডিপেন্ড করছে তারা আসলে কি করতে চায় বা কি করতে চায় না বা কোনটা ফলো করতে চায় কোনটা ফলো করতে চায় না। ডিফারেন্স বিটুইন নাম্বার and by weight measurement বেসিক্যালি দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ইউরোপিয়ান সিস্টেম আর একটা হচ্ছে ইউএস এর সিস্টেম। ইউরোপিয়ানরা হচ্ছে বাই নাম্বারে কাজ করে, ইউএস এরা হচ্ছে বাই ওয়েটে কাজ করে, যেমন সুটার ওয়েট যে মেথডটা সে কাজ করে বাই ওয়েটে। আর ইউরোপের জোনাসন জুইগল নামে একটা মেথড আছে, তারা আসলে ফলো করে বাই নাম্বারটা। এটা আমি তোমাদেরকে এর জন্য জানিয়ে রাখছি ফর জেনারেল ইনফরমেশন, যে তুমি এটা জানো, তোমার মাথায় যদি নামটা আসে অ্যাটলিস্ট জানি তুমি বুঝতে পারো যে এটা হচ্ছে বাই নাম্বারে মেজার করার জন্য একটা প্রিন্সিপাল, জানি অন্য কিছু বলে না ফেলো যেটা অন্য কিছু। লেন্থ মডিউল কম্পারিজন অফ দ্য লেন্থ সিস্টেম বাই নাম্বার আর বাই ওয়েটে যদি আমি লেন্থ মডিউলটাকে কম্পেয়ার করি তাহলে বাই নাম্বার হচ্ছে measured, by weight হচ্ছে calculated, shows the true fiber length distribution in the sample, bias towards the longer fibers weigh more than shorter fibers. Short and long fibers are treated equally, result in looking better than by number results. That gives more accurate results for the optimization of the processes in spinning used by mills that are used to the results of the comb sorter array methods such as the Sutter wave array. The upper quarter length is close to the classes staple. দুটো মাঝে ডিফারেন্সিয়েশন করেছে আর কি, কোনটাতে কি ধরনের ক্যারেক্টারিস্টিক আমি পাবো বা কোথায় প্রবলেম হবে। এখানে দেখো জেনারেল ইনফরমেশন দেওয়া হয়েছে যে ফাইবার লেন্থ টু ফাইবার ডায়ামিটারের রেশিওর কথা বলা হয়েছে। ধরো যে দুইটা ডায়ামিটারই সেম বাট ফাইবার লেন্থ সেম না, একটাকে স্পিনাবল বলা হচ্ছে একটাকে নন স্পিনাবল বলা হচ্ছে। কেন? বিকজ অফ লেন্থ। Length is one of the most important fiber properties. The ratio between fiber length and its diameter enables the fiber to spun on modern spinning system as indicated in the figure below. এখানে আমরা দেখতেই পাচ্ছি যে যে ফাইবারটাকে বলা হচ্ছে নন স্পিনাবল, যদিও একই ডায়ামিটারের, আর উপরটাকে বলা হচ্ছে স্পিনাবল। আমি আজকে তোমাদের ক্লাস শেষ করে দিতে চাচ্ছি, আমার অলরেডি ক্লাসের টাইম শেষ হয়ে গিয়েছে। তোমরা যদি আমাকে কোঅপারেট করো আমি শেষ করে দিব, বিকজ আমাকে প্রতিদিন ক্যাম্পাসে যেতে হয়, টাইম ম্যাচ হচ্ছে না। তোমাদের কি কোনো প্রবলেম আছে? সিয়াররা কি কেউ আছো? কথা বলতে হবে। আমি আমার ক্লাসটা কি কন্টিনিউ করব নাকি তোমাদের আর কোনো ক্লাস আছে? নিসান, হামিম, কেউ আছো? সেদিকে 11:30 ক্লাস। হ্যাঁ হ্যাঁ, সিয়াররা কি কেউই নেই? মিস ফেব্রিকের 11:30 দিকে ক্লাস, সাড়ে 11:30 দিকে ফেব্রিকের ক্লাস। আপনি আচ্ছা, তাহলে করে 11:30 তো আমার লাগবে না, আমি তার আগে শেষ করে দিব। আমি তাহলে শেষ করে দেই। হ্যাঁ ওকে মিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, each spinning system, for example, long versus short staple spinning, open end versus ring spinning, requires a suitable fiber length in order to operate efficiently. প্রত্যেকটা স্পিনিং সিস্টেমের ক্ষেত্রে সেটা লং হোক বা শর্ট হোক, ওপেন এন্ড হোক আর রিং হোক, প্রত্যেকটার ক্ষেত্রে একটা নির্দিষ্ট সুইটেবল ফাইবার লেন্থের দরকার হয় যাতে তারা efficiently operate করতে পারে। In addition, the following general rule applies for most cotton fibers. The longer and finer the fibers, the finer yarn count can be spun and the more expensive the raw cotton. এটা হচ্ছে কিছু কমন রুল যেটা ইন জেনারেল ফলো হয়ে থাকে। মোস্ট কটন ফাইবারের ক্ষেত্রে কিছু ভ্যারিয়েশন থাকতে পারে, বাট এক্সেপশন ক্যান বি অ্যান এক্সাম্পল, তাই না? তো জেনারেলি যেটা হয়ে থাকে ওটাই এখানে আলোচনা করা হয়েছে। Therefore, it is of utmost importance to maintain fiber length in all subsequent processes from harvesting to spinning. Cotton varieties grow in different length groups, short to medium staple and long to extra long staples. There are different definitions used worldwide for the different length groups. However, in general, the following describes the approximate ranges for each. Short staple description, এটা অলরেডি তোমরা লেন্থ চ্যাপ্টারে পড়েছিলে, তারপর আরেকবার দেখে নাও। শর্ট, মিডিয়াম, লং, এক্সট্রা লং। কোড 32nd of 1 inch, এটা কি মনে আছে কিভাবে করেছিলে? ওই যে 32 দিয়ে যে ভাগ দিতে হবে আর গুণ দিতে হবে একটা তোমার হচ্ছে ইকুয়াল ভ্যালুতে আসার জন্য, সেই কথাটা এখানে বলা হয়েছে আর কি।
আচ্ছা, মনে না থাকলে আমি দেখাচ্ছি এটা শেষ করে। তো লেস দ্যান 32 যদি হয় তখন আমি তাকে শর্ট ধরছি, লেস দ্যান 1 ইঞ্চ মিলিমিটারে যদি নেই আমি 25.4 মিলিমিটার। 26 থেকে 29.4 হচ্ছে তোমার মিডিয়াম, 30 থেকে 31 হচ্ছে তোমার লং, আর গ্রেটার দ্যান 32 হচ্ছে তোমার এক্সট্রা লং। আমি তোমাদেরকে দুটো অ্যাটেন্ডেন্স আজকে দিয়ে দিব। আর তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছে যারা জাস্ট ফর অ্যাটেন্ডেন্সের জন্য আসে, ব্যাপারটা খুবই প্যাথেটিক্যাল, মানে যাক তোমাদের ব্যাপার। আচ্ছা, শর্ট and medium staple cottons are generally US upland type cottons. জি হিরাস্তাম একটা মানে বৈজ্ঞানিক নাম এখানে দিয়ে দিয়েছে। and long and extra long staple cottons are generally US Pima type cottons. G barbadens. Pima type cottons grow naturally also finer cottons than upland type cottons. এখানে দেখো তোমরা দুইটা নাম জানতে পারবে যে ইউএস আপল্যান্ড কটনের মধ্যে আসলে যে কটন গুলো থাকে সেটার বৈজ্ঞানিক নামটা, পিমার মধ্যে যেটা থাকে সেটার বৈজ্ঞানিক নামটা। এটা কিন্তু আসতে পারে, যদি এমসিকিউ কোশ্চেন হয় তখন কিন্তু এটা কোশ্চেন আসতে পারে, এগুলো একটু ভালো করে পড়ে নিও। আচ্ছা, the upper quarter length by weight reflects the staple in the FS length measurement results. It is the closest to the manual pull of the staple by a cotton classer. শর্ট ফাইবার কন্টেন্ট কি অলরেডি অনেকবার পড়ানো হয়েছে, আমি আর এটা রিপিট করতে চাচ্ছি না। এখানে রেঞ্জটা দিয়ে দেওয়া হয়েছে যে বাই ওয়েটে কত থাকবে, বাই নাম্বারে কত থাকবে। বাই নাম্বার থেকে বাই ওয়েটের রেজাল্ট অনেক ভালো দেখায়, এটা অলরেডি তোমরা জানো, বিকজ তারা লং আর লেন্থে তারা বায়াসড হয়, দ্যাটস ওয়াই। তো সবগুলাই দেখো যে ইয়া থেকে অনেক কম আছে, বাই নাম্বারের থেকে অনেক কম আছে। Short fiber content needs to be controlled in opening, cleaning, and carding of a spinning plant. It can mainly be reduced at combing. Mainly reduce করা যায় হচ্ছে combing এ short fiber কে। Controlling the short fiber content as the nib content mentioned before is of utmost importance for maintaining spinning performance and yarn quality. Maturity or fineness or immature fiber content যাই বলো না কেন, এটা একটু রিডিং করি বিকজ এখানে তোমরা কিছু নিউ ইনফরমেশন জানতে পারবে। আচ্ছা, নাও জানতে পারো, ন্যাচারাল ফাইবার পড়েছো। After the length development has been completed, cellulose is being deposited inside the hollow cotton fiber. The fiber is maturing. Scientifically, the maturity of a cotton fiber is the degree of cell wall thickening, যেটাকে theta দ্বারা represent করা হয়। That is the amount of cellulose inside the fiber. Degree of cell wall thickening যদি আমি খুব ইজিলি বলতে চাই তাহলে বলতে হবে যে the amount of cellulose inside the fiber, আমার ফাইবারের মধ্যে কতটুকু সেলুলোজ আছে সেটার পরিমাণই হলো degree of cell wall thickening. Thus, degree of cell wall thickening describes the amount of cellulose that has been deposited inside the fiber during its development stage. The perimeter is the circumference of the fiber as it is grown. This is another feature that is specific for a cotton variety, like its fiber length. Originally, this perimeter is completely round during the development phase inside the cotton ball. The ball opens after the development phase is finished. At this point in time, the fibers are dried and they collapse, forming the typical kidney-shaped cross-sections depicted below. Even a fully mature fiber still has a hollow core inside that is not filled with cellulose. This is called lumen, as shown below. নিচে দেওয়া আছে সবগুলা। The area of the cross-section filled with cellulose finally determines the maturity of cotton fiber. Dyestuff is deposited in the cellulose in extreme cases like immature fibers, there is no cellulose for the dyestuff to remain, causing color differences in the end products such as barre or white specks. এখানে দেখো একটা কটন ফাইবারের ক্রস সেকশন দিয়ে দেওয়া হয়েছে। এই যে যে জায়গাটুকু এখানে কি আছে, এখানে আছে সেলুলোজ, যেটাকে বলা হয় থেটা বা ডিগ্রি অফ থিকেনিং। আর এই যে যে ফাঁপা অংশ এটার মধ্যে কিছু নাই, এটাকে বলা হয় লুমেন। যত বেশি ম্যাচিউর ফাইবার হবে লুমেন তত ছোট হবে, এরিয়া তত বড় হবে। ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিংটা আমরা কিভাবে পেলাম, এটার এখানে যে ডেসক্রিপশন দেওয়া আছে খুব সুন্দর করে, এখানে দেখো ইকুয়েশনটা ডেরাইভ করা আছে, এটা সবাই ভালো করে পড়বে, এটা কিন্তু এক্সামে আসতে পারে।
আর যদি কেউ না বুঝছো আমরা যখন আমাদের ক্লাস নেব তখন কোয়েশ্চেন করলেই হবে, এটা হাতে কলমে দেখিয়ে দিব, না বোঝার কিছু নাই, 2 মিনিট দেখলেই হয়ে যাবে। Direct measurement of this ratio is difficult as practical routine test and is not normally done. In order to measure the maturity, fiber tubs are soaked and swollen with 18% caustic soda. It already পড়েছো তোমরা। Caustic soda solution and the presence or absence of convolutions is observed by microscope. এটা তোমাদের ইনশাআল্লাহ প্র্যাকটিক্যালে করানো হবে। The fibers have been classified as normal, thin-walled, or dead fibers. Mature fibers with a well-developed cell wall and pronounced convolution in the rod become deconvoluted and rod-like with virtually obliteration of lumen after swelling. These fibers are classified as normal. Dead fibers appear ribbon-like after swelling. The wall thickness of dead fiber is 1/3 or less of the apparent lumen width. যে লুমেন উইথটা অ্যাপারেন্ট সেটা থেকে 1/3 বা তার থেকেও কম হবে ডেড ফাইবারের সেল ওয়াল থিকনেস। Thin wall fibers are between these two classes. The counting and classified is done in 3 stages. All fibers are counted, rod-like fibers are counted, dead fibers are counted. The result is then expressed as n minus d. 64 থেকে 14 would mean that 64% of the fibers are classed as normal and 14% classed as dead. Therefore, by subtraction, 22% would be classified as thin-walled fibers. আসলে এটা দিয়ে কি বোঝাচ্ছে বা কিভাবে আমি বের করবো ওটাই ওরা দেখিয়েছে আর কি। It is desirable to express the results of maturity as a single figure with respect to a maturity value of a standard sample. From a sample of 100 fibers, it would be absurd to find that all the fibers could be classed as normal fibers. A standard was chosen which was typical of fully matured cotton. Crops grown under the best possible condition. The standard was chosen n minus d equal to 67 minus 7 equal to 60. It is also desirable to relate the maturity with the degree of cell wall thickening, assuming a constant specific volume and a constant perimeter, or for a pure strain of cotton, area is proportional to fiber weight, যেটা আমি বলি যেটা weight per centimeter, যেটাকে আমি h দ্বারা রিপ্রেজেন্ট করেছি, and therefore the degree of cell wall thickening theta is proportional to একই fiber weight per centimeter. তখন maturity ratio m equal to actual fiber weight per centimeter h ভাগ standard fiber weight per centimeter hs, এই দুইটার ratio. By definition, the standard fiber weight per centimeter hs is of the fully matured fiber when n minus d equal to 60. যে কিছুক্ষণ আগে আমরা যে এক্সাম্পলটা দেখলাম ওটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফাইবার ধরা হয়েছে, আর অ্যাকচুয়াল মানে তো আছে যেটা আছে studying several fibers, Pierce and Lord found a linear relationship between H and N minus D. সেই লিনিয়ার রিলেশনশিপটা কি? সেই লিনিয়ার রিলেশনশিপটা হলো H equal to 0.9370 into N minus D plus 135.2. এই যে ভ্যালুগুলো আছে এটা কিন্তু চেঞ্জ করা যাবে না, এটা কনস্ট্যান্ট। এটা হচ্ছে এটা রিলেশনশিপ ওনারা সেভারাল ফাইবারকে স্টাডি করার পরে বের করেছিলেন পিয়ার্স এন্ড লর্ড। তাহলে আমি যদি এই ভ্যালুটাকে এই ইকুয়েশনে বসাই তাহলে h বাই hs কি হবে ইকুয়াল টু h এর মানে তো আমি বসালামই, hs এর ভ্যালু এটাতে কত ছিল 67 মাইনাস 7 ছিল, অলরেডি আমরা দেখেছি। এখান থেকে আমরা যেটা পেলাম এটা পেলাম। আচ্ছা, টু রাউন্ডেড ফিগার ম্যাচুরিটি রেশিও m ইকুয়াল টু n মাইনাস d ভাগ 200 প্লাস 7 রাউন্ড করে দিয়েছে আর কি ইকুয়েশনটাকে। তোমরা নিজেরা একবার খাতায় করে নিও, করলে পরে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে যদি একটু কনফিউশন হয়ে থাকে দেখার পরে। তাহলে ম্যাথটা কিভাবে করেছে সে যে ম্যাচুরিটি ফাইবার আছে 37.6%, ডেড ফাইবার আছে 10.3%, তাহলে ম্যাচুরিটি কন্টেন্ট এই যে ফর্মুলাটা এটা কে আবিষ্কার করেছে পিয়ার্স এন্ড লর্ড। Maturity ratio is therefore proportional to the degree of cell wall thickening. Pierce and Lord established a relationship between maturity and cell wall thickness. সেটা হলো theta equal to 0.577 m. m বলতে maturity.
The theoretical range for the value of M will be 0.2 for all dead fibers to 1.2 for all normal or mature. If the value of M is below 0.8, the cotton is regarded as immature. Few commercial crops have values for maturity less than 0.7. এই যে এখানে দেখো maturity level different two varieties of cotton fiber fineness and different stages of maturity. Fully mature, আচ্ছা একটু উপর থেকে যাই। The AFIS measures maturity indirectly by measuring the fiber shape. Each time a fiber passes the optical sensors, two signals are detected from two different angles by optical sensors. এ যেটা আমরা দেখতেই পাচ্ছি, দেখলেও বুঝছি এটা হচ্ছে কিছুটা কোয়ার্সার টাইপের ফাইবার, আর যেটা বি সেটা হচ্ছে ফাইনার টাইপের ফাইবার। Each one is shown in three different development stage. তিনটা ডেভেলপমেন্ট স্টেজে তাকে দেখানো হয়েছে। Fully mature, the left fiber having the typical convolution of a cotton fiber looking thick. এই যে দেখো convolution মানে হচ্ছে ন্যাচারাল টুইস্ট। ইম্যাচিউর ফাইবার মানে হচ্ছে ডেড ফাইবার, যার মধ্যে কোনো কি থাকবে না, কনভলিউশন থাকবে না, মানে কনভলিউশন থাকবে কিন্তু কম থাকবে। আর ডেড ফাইবারে হচ্ছে কনভলিউশন থাকবেই না, সে পুরো একটা রিবনের মতো থাকবে। তো তিনটা স্টেজ দেখানো হচ্ছে দুই ধরনের ফাইবারের ক্ষেত্রে, কোয়ার্সার ফাইবার আর হচ্ছে ফাইনার ফাইবার। The AFIS measurement technique is able to see the differences in the shape of the fiber. The shape of the fibers is directly related to the maturity of the fibers, or scientifically the cell wall thickness, which is called theta. To calculate the mean degree of thickening theta, a circular cross-section of the measured fiber having a perimeter P is calculated, and subsequently area A1 is divided by A2. এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড, যেটা আমরা ধরে নেই যে ধরো যে আমি যখন কস্টিক সোডা দিয়ে তাকে ট্রিটমেন্ট করালাম, তখন যখন তার সোয়েলিং হয়, সোয়েলিং হওয়ার পরে সে একটা রড শেপ ক্রিয়েট করে, সেটাকে ধরা হয় যে এরকম হয়, পুরোপুরি রাউন্ড সার্কেলের হয়। The immature fiber content is the percentage of all fibers within a cotton sample that have a cell wall thickness covering less than 25% of the full area. Full area 25% এরও less। এখানে ক্রস সেকশনাল ভিউ দেখো দেওয়া হয়েছে খুব সুন্দর করে। কনভলিউশন ইন ম্যাচিউর কটন ফাইবার, এই যে দেখো কনভলিউশন, দেখেছো কত সুন্দর করে দেখা যাচ্ছে, ন্যাচারাল টুইস্ট বলে আর কি। এটা হচ্ছে ম্যাচিউর কটন ফাইবারের ক্রস সেকশনাল ভিউ। দেখো লুমেন্টটা একদম কত ছোট আর পুরোটা ভর্তি সেলুলোজ। এই সেলুলোজটাকেই হচ্ছে সেল ওয়াল থিকনেস বলা হয়। এখানে ম্যাচিউর ফাইবারও আছে, ইম্যাচিউর ফাইবারও আছে। ইম্যাচিউর ফাইবার কোনটাই, যেটা রিবনের মতো, আর ম্যাচিউর ফাইবার কোনটাই, যেটা টুইস্ট আছে যেগুলাতে। এটা পুরোটাই কি ইম্যাচিউর, দেখো পুরো রিবনের মতো, কোনো টুইস্ট আছে এর মধ্যে? এগুলো কিন্তু ডিটেক্ট করতে হবে ল্যাবরেটরিতে যখন কাজ করবে, তখন ডিটেক্ট করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার যে তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট, তোমাকে যে কোনো টপিকে তোমার রিসার্চে ইন্টারেস্ট থাকতেই পারে, আর জানা সবসময় গুরুত্বপূর্ণ। সেটা যে কোনো জিনিসই হোক না কেন, জীবনের কোনো না কোনো সময় কোনো না কোনো ইনফরমেশন কাজে লাগে। আর তুমি যখন ল্যাবে করবে তখনও কিন্তু তোমাকে এটা ডিটেক্ট করতে হবে। তো দেখে নাও যে দেখতে কেমন হয়। আর এটা যে ইম্যাচিউর ফাইবার নেভস যে ক্রিয়েট করেছে, ইম্যাচিউর ফাইবার নেভস দেখতে আসলে কেমন হয় সেটার একটা ছবি এখানে দেওয়া হয়েছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। দেখো যে ক্যালকুলেশন অফ দা ফাইবার ম্যাচুরিটি আমি কিভাবে ক্যালকুলেট করব সেটার একটা ছবি এখানে দিয়ে দেওয়া হয়েছে। কিউমুলেটিভ পার্সেন্টেজ আছে, থেটা আছে। থেটা মানে কি, ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং না? এই যে এই পর্যন্ত তাকে বলা হচ্ছে ম্যাচিউর ফাইবার। কোন পর্যন্ত? এই যে এই পর্যন্ত, নিয়ার অ্যাবাউট 10 এর কাছাকাছি আছে, 10% এর কাছাকাছি আছে ফ্রিকোয়েন্সিটা। যখন এটা থেকে বেশি বেড়ে যাচ্ছে, যে এখান থেকে যেটা 0.5 থেকে 1 থেকে 0.5 এর আগ পর্যন্ত আমি তাকে ম্যাচিউর ফাইবার কাউন্ট করেছি। 0.5 থেকে 0.25 এর মধ্যে যেগুলো, সেগুলোকে থিন ওয়াল। আর 0.25 থেকেও যারা কম তারা কি ইম্যাচিউর। এটা কিসের বেসিসে করছি আমরা? সেলুলোজ না, সেলুলোজের পার্সেন্টেজ না। এটা থেটা মানে কি, ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং। ডিগ্রি অফ সেল ওয়াল থিকেনিং মানে কি, সেলুলোজের পার্সেন্টেজই তো নাকি? জি ম্যাম, সেলো তো এরকম একটা ফিগার দিলে যেন আমরা ভয় না পেয়ে যাই, এটা বলতে আসলে কি বুঝাচ্ছে। হ্যাঁ এটা তো জীবনে পড়ি নাই, তখন বলবা যে নিশি ম্যাম তো এটা আমাদের দেখাই নাই, তাই বলবা।
না না পারলে না পারলে তাই বলবো, আমি জানি তো। আচ্ছা, এখানে ফাইবারের ফাইননেস নিয়ে আলোচনা করা হয়েছে। অলরেডি তোমাদের ফাইবারের ফাইননেস নিয়ে একটা চ্যাপ্টারই পড়ানো হয়েছে, তারপরেও আমি জাস্ট রিডিং করে যাচ্ছি। It is obvious that different varieties have different perimeters defining their fiber fineness. It can also be observed that each sample consists of fiber with different degree of maturity. In fact, not one fiber is exactly like another. This is the inherent characteristic of a naturally grown fiber such as cotton. Fiber fineness কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? মিলিটেক্স দ্বারা। is determined optically, কি দ্বারা কিভাবে ডিটারমাইন করা হয়? অপটিক্যাল সেন্সরের সাহায্যে। On the FS probe, by analyzing the fiber shape passing the sensors. Originally, fiber fineness matrix is determined gravimetrically by cutting and weighing the sample. An algorithm determines the fiber fineness based on the shape and form of the fibers, as mentioned before. Mature fibers do contain more cellulose than immature fibers. Thus, mature fibers are also heavier fibers than immature fibers. This results in a higher fineness value for more mature fibers. Fibers that are less mature containing less cellulose therefore results in a lower fineness value. The table below gives some general ranges of maturity immature fiber content. Fineness in raw cotton. Again, this is designed just to give basic overview. Specific varieties may not fall within these ranges. Please note that the different properties are not necessarily interrelated. Fiber maturity cannot be changed after the cotton is harvested. If bales are detected with an increasing amount of immature fibers, they should be carefully blended into the general mix or lay down. This can be accomplished best by using a proper bale management program. Immature fibers can be further reduced at carding and mainly at combing. এই যে যে রেঞ্জটা ওরা বলেই দিয়েছে যে অনেকগুলো ফাইবার আছে যেগুলো এই রেঞ্জের মধ্যে নাও পড়তে পারে। তো ওই রেঞ্জের মধ্যে নাও পড়তে পারে, এটা আসলে ক্লাসিফিকেশনের উপরে ডিপেন্ড করে হচ্ছে। আচ্ছা, তো এটা আসলে ডিপেন্ড করে তোমার কটনটা আসলে, সরি একটু কাজ ছিল। আহ তোমার কটনটা কোন জাতীয় বা সেটা কোন রেঞ্জের মধ্যে পড়েছে সেটার উপরে ডিপেন্ড করছে। তো এখানে দেখো ম্যাচুরিটি রেশিও যেমন লেস দ্যান 0.75 এর মধ্যে যদি থাকে তখন তাকে আমরা ডেসক্রাইব করছি যে ম্যাচুরিটি লেভেলটা খুব লো। ম্যাচুরিটি লো মানে কি? সেলুলোজের পরিমাণ লো, যদি আমি এক কথায় বলতে চাই। দেখো ফাইননেস এর একটা রিপোর্ট দিয়েছে হচ্ছে এখানে, এই যে এরকম পিক দেখায়, বুঝছো? রেজাল্ট বিভিন্ন ওয়েতে শো করে আর কি। এটার ফাইনেন্স ছিল 161 মিলিটেক্স। স্যাম্পল টাইপ হচ্ছে বেল। বেল ওরা এখানে ইয়া করেছে, টেস্ট করেছে, স্লাইভার বা রোভিং না। এই যে ট্রাশ এন্ড ডাস্ট, ট্রাশ এন্ড ডাস্টের মাঝে তফাৎ হলো ওদের সাইজের ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এই যে একটা খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, লিখে রাখো, আমার খুব পছন্দের একটা কোশ্চেন, আমি মাঝে মাঝেই দিয়ে থাকি। যে নেলস সবচেয়ে বেশি কোথায় রিমুভ হয়, নেলস সবচেয়ে বেশি কোথায় প্রডিউস হয় বা অ্যারাইজ হয় বা ক্রিয়েট হয়, আমাকে একটা স্ট্যাটিস্টিক্যাল ফিগারের সাহায্যে দেখাও বা একটা চার্টের সাহায্যে দেখাও। তো এটা হচ্ছে সেই কোয়েশ্চেনের আনসার, যে তোমাকে একে আমাকে বুঝাতে হবে। আচ্ছা, এই যে যে ডেফিনেশনটা, এটা হচ্ছে আইটিএমএফ এর ডেফিনেশনের উপর ডিপেন্ড করে হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যদি 0 থেকে 15 মাইক্রনের মধ্যে হয় তখন আমি তাকে বলছি রেসপিরেবল টেস্ট, যদি 15 থেকে 20 এর মধ্যে হয় মাইক্রো ডাস্ট, যদি 20 থেকে 500 এর মধ্যে হয় তাহলে শুধু ডাস্ট, আর যদি 500 থেকে বড় হয় তখন আমি তাকে বলছি ট্রাশ। তার মানে ডাস্ট আর ট্রাশের মধ্যে ডিফারেন্স হলো সাইজ। যদি সাইজটা 0 থেকে 500 মাইক্রোমিটারের মধ্যে হয় দেন ইট ইজ কল্ড ডাস্ট, যদি 500 মাইক্রোমিটার থেকে বেশি হয় তখন এটাকে বলা হয় ট্রাশ। আর কোনো ডিফারেন্স নাই। ট্রাশ কন্টেন্ট, ডাস্ট কন্টেন্ট এবং ভিজিবল ফরেন ম্যাটার, ভিএফএম মানে, এটার সাহায্যে ডেসক্রিপশনের কোথায় পড়ে এটা এখানে দেখো দিয়ে দেওয়া আছে। এই যে যে রেঞ্জ গুলা দিয়ে দেওয়া আছে, রেঞ্জ গুলা কিন্তু পড়তে হবে বিকজ এগুলা ইম্পর্টেন্ট।
বেসিক ইনফরমেশনের জন্য কোয়েশ্চেন করলে যেন অদ্ভুত অ্যান্সার না দেয়, যেমন ফাইবারের ফাইন্যান্স কিসে মেজার করা হয়, তুমি বললা যে কি বললা করা হয় তো মিলিটেক্সে, তুমি ধরো অন্য কিছু একটা বলে বসলা, তখন একটা হাস্যকর কন্ডিশনে ক্রিয়েট হয়, এটা যাতে না হয়। আচ্ছা, fiber processing এটা বলা হয়েছে in yarn manufacturing of cotton and cotton based blends, the FE's length, nape and thrash modules have been successfully employed to determine raw material properties, to monitor and optimize production machinery, to replace static periodic overhaul schedules by flexible targeted maintenance. The performance of the opening and cleaning line of cars and combats can be substantially enhanced by analyzing the input or output relationships of fiber length and short fiber content, naps and thrush. This is accomplished by a modification of the corresponding machine configuration, setting and speeds. Statistical process control techniques provide an opportunity for the proper timing of maintenance interventions when the parameters monitored by the FEs exceed the established control limits. The effects of these measures include a substantial improvement of the yarn and fabric quality under current, reduction of operating cost and waste by identifying and selecting the most suitable cotton for the processing into yarns with the desired quality levels. Further saving in the field of raw materials can be generated. একটা টোটাল এএফআইএস এর সামারি এখানে দিয়ে দেওয়া হয়েছে। আসলে দেখতে কেমন হয় একটা রিপোর্ট, সেইটা দেখানোর জন্য এটা এটা হচ্ছে বেলের ক্ষেত্রে, স্যাম্পলটা হচ্ছে বেল, কি কি থাকে দেখো। অলরেডি যদি বলেছিও, তাও আরেকবার দেখাচ্ছি। এই যে নিচের লেভেল লেখা আছে, সমস্যা নাই, যদি বুঝতে না পারো। প্রথমে আছে নেপস কাউন্ট পার গ্রাম, 5টা ওরা টেস্ট করেছে, 5টা বেল টেস্ট করেছে, 5টা বেলের মিন রেজাল্ট এসেছে দেখো 222 কাউন্ট পার গ্রাম। সিবি পার্সেন্টেজ এসেছে হচ্ছে তোমার 14.8 মনে হয় দেখাচ্ছে। প্রত্যেকটার ক্ষেত্রে দেখো এরকম করে দেওয়া আছে, এসএসটি মানে হচ্ছে শর্ট ফাইবার কন্টেন্ট, এসডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই তিনটাই কিসের টার্ম? স্ট্যাটিস্টিক্স এর টার্ম, কিন্তু তোমরা কিন্তু সবাই জানো এটা। মিন কিভাবে বের করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয়, পার্সেন্টেজ কিভাবে বের করতে হয়, জানো কি জানো না? আমি যদি পরীক্ষাতে এই 5টা দিয়ে দেই, বলি যে নেক্সট কাউন্ট পার গ্রাম, প্রথম বেলের এত, সেকেন্ড বেলের এত, থার্ড বেলের এত, ফোর্থ বেলের এত, ফিফথ বেলের এত, মিন কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, সিবি পার্সেন্টেজ কত, বের করতে পারবা? জি ওকে, তাহলে এরকম কিন্তু কোশ্চেন আসতে পারে যদি একটু বেশি ক্রিয়েটিভ হয় আর কি। তো এটা দেখে রেখো। প্রত্যেকটার ক্ষেত্রে 3টা ভ্যালুই দেওয়া থাকে, মিন দেওয়া থাকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কতটুকু হলো, আর তোমার হচ্ছে সিবি পার্সেন্ট কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা কতটুকু হলো। এই একটা পুরো চার্টে এটা থাকে। এটা ছিল তোমাদের লাস্ট আমার টপিকের, তোমাদের লাস্ট ক্লাস ছিল। এখন বলো, এমন কিছু কি আছে যে বুঝতে পারোনি আর বুঝতে প্রবলেম হয়েছে? তার কোনো কোয়েশ্চেন আছে আজকে ক্লাসে পরে? আচ্ছা, আমি আজকে 2টা অ্যাটেন্ডেন্স নিব, হ্যাঁ? তো একটু পার্টিসিপেট করো আর ভুল করো না। ডাকছি শুনছো না, এমন যদি না হয় আমি সেকেন্ড টাইম ডাকবো না। আমি আগে ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে ডাকছি। আইডি 1, ইয়েস ম্যাম 2, Yes, ma'am. 3, ma'am. 4, Yes, ma'am. 5, Present, ma'am. 6, 6, 7, Yes, ma'am. 8, 9, 9 নেই, 10, Yes, ma'am. 11, Yes, ma'am. 12, Ma'am. 14, Hello. 14, ফেব্রিক ডিপার্টমেন্ট কিন্তু, ইয়ার্ন আবার রোল কল করো না। 15, 16, 17, 18,
Yes, ma'am. 19, 20, 21, Yes, ma'am. 22, Yes, ma'am. 24, 25, Present, ma'am. 26, Yes, ma'am. 27, Yes, madam. 28, 29, Yes, madam. 30, Yes, ma'am. 31, Yes, ma'am. 32, 32, 33, Yes, ma'am. 34, 35, Yes, ma'am. 36, Yes, ma'am. 37 ডাক দেবো। না তোমাকে ডাকবো না। 36, Yes, ma'am. 37, Yes, ma'am. 38, 39, Yes, ma'am. 40, Yes, ma'am. 42, 41, Yes, ma'am. 42, 43, Yes, ma'am. 42 কি আছো? নেই তো। 43, Yes, ma'am. 44, Yes, ma'am. 45, Yes, ma'am. 46, Yes, ma'am. 47, Yes, ma'am. 48, Yes, ma'am. 48, alphas, 49, 49 নেই, 51, Yes, ma'am. 52, Yes, ma'am. যাবে ঘুমোচ্ছ? Yes, ma'am. 62. তুমি কি ঘুমোচ্ছ? না ম্যাম, আমি একটু বাইরে আছি। 49 কি বলতে চাও? তোমাকে এখনো ডাকি নাই। 54, 55, Yes, ma'am. 56, Yes, ma'am. 57, Yes, ma'am. 59, Yes, ma'am. 60, Yes, ma'am. 61, Yes, ma'am. 62, Yes, ma'am. 63, Yes, ma'am. 64, Yes, ma'am. 65, 66, 67, 68, 69, 70, Yes, ma'am. Yes, ma'am. 71, Yes, ma'am. রেগুলার 71, হ্যাঁ রিটেক আবার রোল কল অ্যাটেন্ড করো না। Ma'am, 72, regular. Miss 69 72, the network ছিল না। 72 নেই না। 73, আরে কেউ রেজ হ্যান্ড করলে কেউ কেউ বলো তো, আমি দেখতে পাচ্ছি না। Ma'am, 72 নেই। 73, 74, 75,
75, 76, Yes, ma'am. 79, 79, 81,